স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি তাবাসসুম আহমেদ। ঘুষ লেনদেন মামলার পর এবার এমপি পাপুলের বিরুদ্ধে করা অর্থ ও মানব পাচার মামলা দুটির বিচার শুরু করবে কুয়েত আদালত। প্রস্তুতি নিচ্ছে তার কুয়েতি আইনজীবীও। তবে ভুক্তভোগীদের অভিযোগ সত্ত্বেও পাপুলের অপকর্মের দায় নিতে চান না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। আর কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারে এর প্রভাব পড়বে না দাবি করেছেন বর্তমান রাষ্ট্রদূত। এদিকে বাংলাদেশের মাটিতে সাজা হওয়া এমপিকে আর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান না এলাকাবাসী। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার গ্রামের তালাবদ্ধ এই বাড়ি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের। এই এলাকার এমপি হলেও নির্বাচনী মৌসুম ছাড়া আর কখনোই তাকে দেখেনি এলাকাবাসী। অর্থ ও মানব পাচার এবং ঘুষ লেনদেনের দায়ে এখন তিনি কুয়েতের কারাগারে বন্দী। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি নষ্ট করা এমন একজন মানুষকে নিজ এলাকার এমপি হিসেবে দেখতে চান না স্থানীয় নেতা ও সাধারণ মানুষ। এলাকার উন্নয়নের স্বার্থে এই আসনে নতুন করে নির্বাচনের দাবি তাদের। ভবিষ্যতে আর বাংলাদেশের কোনো জাতীয় সংসদের সদস্য না হতে পারে। বিদেশের মাটিতে একজন সংসদ সদস্যের সাজা হয়েছে, সেজন্য আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত। অচিরেই যেন এই সংসদ আসন খালি করে নতুন পুনর্নির্বাচনের মাধ্যমে। কুয়েত সিআইডির বরাদ্দে স্থানীয় গণমাধ্যমে আসা তথ্য বলছে, কুয়েতে পাপুল যে কোম্পানির এমডি ও সিও, সেই মারাফি কুয়েতিয়া কোম্পানিতে চাকরি দেওয়ার নামে বাংলাদেশ থেকে মানব পাচারের মাধ্যমে অন্তত 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার এইসব অপকর্মের সাথে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সম্পৃক্ততারও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। তবে সেই দায় নিতে চাইছেন না তৎকালীন রাষ্ট্রদূত আবুল কালাম। এই বিষয় টিষে এগুলির সঙ্গে তো দূতাবাসের কোনো সম্পর্কই নাই। বিষয় ইস্যু হয়, কুয়েত সরকার করে, এরা বেসরকারিভাবে নিয়ে ওখানে ব্যবসায়ীকে বিক্রি করে লোক চলে যায়। এখানে দূতাবাসের সম্পৃক্ততা কোনো জায়গায় নাই। তো পাপুলের এই কেলেঙ্কারি কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারে প্রভাব ফেলবে কিনা জানতে চাওয়া বর্তমান রাষ্ট্রদূতের কাছে। এটা হঠাৎ করে তো একজনের জন্য একটা শ্রমবাজারে হঠাৎ করে এফেক্ট করবে, এটা একটা ব্যাপার না। বরং আমি মনে করি কোভিড-19 জন্য আমাদের আরো শ্রমবাজারের আরো অন্যান্য ক্ষেত্রে স্কোপ আছে। ঘুষ লেনদেনের অপরাধে 4 বছরের সাজা হওয়ার পর এবার অর্থ ও মানব পাচারের দায়ে বিচার হবে পাপুলের। এর জন্য প্রস্তুতি নিচ্ছে পাপুলের কুয়েতি আইনজীবী। 4 سنوات مع الشغل والنفاذ وتغريمه 1,970,000 دينار عن تهمة الرشوة. كما أيضا গেল বছর 6 জুন রাতে কুয়েতে পাপুলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুয়েত অপরাধ তদন্ত বিভাগ। দেশেও তার সম্পদের পাহাড় নিয়ে অনুসন্ধান করছে দুদক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিন প্রয়োগ। এর মধ্যে ভ্যাকসিন পৌঁছে গেছে দেশের 36টি জেলায়। বাকি জেলাগুলোতে পৌঁছাবে দ্রুতই। প্রথমে সম্মুখ সারির যোদ্ধা সহ ভ্যাকসিন দেয়া হবে 60 লাখ জনকে। পর্যায়ক্রমে 18 বছরের ওপরের সবাই পাবে ভ্যাকসিন। ঢাকায় 49টি ও সারা দেশে 613টি টিকাদান কেন্দ্র থেকে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অবশেষে সব প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে 7 ফেব্রুয়ারি। এই দিন থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনার ভ্যাকসিন প্রয়োগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এর মধ্যে টিকা পৌঁছে গেছে দেশের 36টির বেশি জেলায়। বাকিগুলো পৌঁছবে দ্রুত সময়ের মধ্যে। গতকাল পর্যন্ত 36টা জেলায় আমাদের ভ্যাকসিন পৌঁছে গেছে। আমরা যে সারা দেশে যে কার্যক্রমটা উদ্বোধন করতে যাচ্ছি 7 তারিখ থেকে, এটা প্রত্যেকের জায়গা থেকেই এটা করবেন। আমরা চাচ্ছি একসাথেই শুরু হোক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ফেব্রুয়ারিতেই পর্যায়ক্রমে করোনা ভ্যাকসিন প্রয়োগ হবে 60 লাখ মানুষের শরীরে। টিকার পরবর্তী চালান আসবে ফেব্রুয়ারিতেই। ঢাকায় মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা 49টি, ঢাকার বাইরে 613টি, মোট বুথ সংখ্যা হবে 6,990টি। কেন্দ্র সংখ্যা বাড়াতে হবে কিনা, আরো কমাতে হবে কিনা, এক কেন্দ্রে আমরা 6 জনের কথা বলেছি, সেই 6 জন ঠিক আছে, সেটা বাড়াতে হবে না কমাতে হবে, এই সমস্ত ব্যবস্থাটা ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্য কিন্তু আমরা এই 1 সপ্তাহ সময় নিয়েছি। এর মধ্যে কোভিড শিল্ড নামের এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে প্রায় 500 বেশি সমুখযোদ্ধার শরীরে, যারা সবাই সুস্থ আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার মহাপরিচালক জানান, নিয়ম মেনে জটিল রোগের রোগীরাও ভ্যাকসিন নিতে পারবেন। হাইপারটেনশন হোক বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ, যারা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আছেন, তাদের এই ভ্যাকসিন নিলে কোনো অসুবিধা হবে না।
টিকা প্রয়োগের এই ব্যাপক কর্মযজ্ঞ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিনের কোনো সংকট হবে না। আমরা আরো ভ্যাকসিন অর্ডার দেব, তার সিদ্ধান্ত হয়ে গেছে, যাতে কিনা আমাদের কোনো লোক ভ্যাকসিন পাওয়ার বয়স হয়েছে তাদেরকে আমরা ভ্যাকসিন দিব। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই প্রথমবারের মতো 18 বছরের ওপরে টিকা প্রয়োগের ব্যাপক কার্যক্রম করতে যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। অধিকাংশ পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হলেও লক্ষ্মীপুর, ফেনী, টাঙ্গাইল ও ঝিনাইদহ সহ কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। এতে প্রার্থী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে ভোটার উপস্থিতি। কারচুপির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপির অন্তত ৭ জন মেয়র প্রার্থী। প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। একযোগে দেশের ৬২ পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। প্রথম প্রহরে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ভোটাররা। পরিবেশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন। খুব তাড়াতাড়ি এসেছি, আবার দিয়েও চলে যাচ্ছি। আমরা সকাল থেকে এখানে লাইনে দাঁড়ায় আসছি। সুস্থ মতো ভোটটা আমরা খুশি। শীতের সকালে ভোট দিতে আইছি, ভালোভাবে ভোট দিলাম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের এমন শান্তিপূর্ণ পরিবেশ বদলাতে থাকে। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার একটি কেন্দ্রের সামনে গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। যশোরের মনিরামপুর পৌর নির্বাচনে বিজয়রামপুর এলাকায় কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের উপর হামলা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফেনী পৌর নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণ হয়। নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, কর্মীদের মারধর ও সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ তুলে কিশোরগঞ্জের কটিয়াদি, চুয়াডাঙ্গার দর্শনা, সাতক্ষীরার কলরোয়া, টাঙ্গাইলের মধুপুর, বরিশালের গৌরনদী ও কুমিল্লার বড়ুরা পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যে এত ভোট চুরির নমুনা আমরা দেখি নাই। এই নির্বাচন যে পর্যায়ে যে অবস্থানে আছে, এটা আমি সম্পূর্ণ এটাকে আমি প্রত্যাখ্যান করি। প্রতি জায়গা থেকে একই কথা আসতেছে, কোনো প্রিজাইডিং পোলিং এজেন্ট আমাদেরকে ভিতরে রাখতে দেয় নাই। ঝিনাইদহের হরিণাকুণ্ডে ভোট কেন্দ্রে অনাধিকার প্রবেশের দায়ে একজনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার একটি কেন্দ্রে মেয়র পদে ব্যালট হারানোর অভিযোগে ভোট গ্রহণ স্থগিত ও প্রিজাইডিং অফিসার ও 2 সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পৌরভোটের বিস্তারিত জানাতে টাঙ্গাইলের ভুয়াপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আতিক এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন নজির আহমেদ রতন। শুরুতেই আমরা যাচ্ছি টাঙ্গাইলে। আতিক, স্বাগত আপনাকে। আতিক, দিনভর নির্বাচন দেখেছেন, কেমন দেখলেন এই নির্বাচন? কয়েকটি স্থানে সংঘর্ষের খবর পেয়েছি আমরা, ভুয়াপুরের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু সারাদিন ভোটের খবর কিন্তু জানাচ্ছিলাম এবং টাঙ্গাইলে কিন্তু 5টি যে পৌরসভা সেটি নির্বাচন হয়েছে এবং 5টি পৌরসভার নির্বাচনে আসলে অনেকটাই কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা রয়েছে এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ যে ভোট সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং বিশেষ করে নারী যারা ভোটার রয়েছে তারা অনেক নারী ভোটার কিন্তু চোখে পড়ার মতন উপস্থিত ছিল এবং বিশেষ করে ভুয়াপুরে আসলে যে একটি কেন্দ্রে সংঘর্ষ ঘটেছিল সেখানে কিন্তু প্রায় 15 জন আহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে 4 জন এবং মধুপুর পৌরসভায় যে বিএনপি প্রার্থী তিনি কিন্তু নির্বাচন থেকে কারচুপির অভিযোগে বিএনপির প্রার্থী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং নির্বাচন তিনি যে বয়কট করেছেন এবং পুনরায় নির্বাচনের দাবি করেছেন এবং সেখানেও কিন্তু একটি সংঘর্ষ ঘটনা আমরা লক্ষ্য করেছি এবং 5 জন সেখানে আহত হয়েছে।
আসলে এখন কিন্তু সর্বশেষ যে রেজাল্ট অর্থাৎ যারা এই ভোটারদের যে ভোট সেটি গণনার শেষে এখন কিন্তু উপজেলায় ভোট কিন্তু যে বাক্স সেগুলো নিয়ে আসছে এবং গণনা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে এবং ইতিমধ্যেই কিন্তু আসলে বেশ কিছু কেন্দ্রে যে রেজাল্ট অর্থাৎ ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা রয়েছি আসলে ভুয়াপুর উপজেলায়। সেই উপজেলাতে আসলে প্রিজাইডিং অফিসার তিনি ফলাফল ঘোষণা করছেন এবং হয়তোবা আরও এক ঘন্টার মধ্যে আসলে জানা যাবে চূড়ান্ত ফলাফল। তবে যে 5টি পৌরসভার নির্বাচন হয়েছে এর মধ্যে হচ্ছে টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, ভুয়াপুর এবং মধুপুর। প্রত্যেকটি আসলে যে ভোটারদের আসলে যে উপস্থিতি সেটি কিন্তু ব্যাপক পরিমাণ আমরা লক্ষ্য করেছি। তবে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসলে আমরা প্রার্থীদের কাছ থেকে শুনেছি, তারপরেও আসলে ভোট সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন এই অঞ্চলে যারা কর্মকর্তা রয়েছেন এবং প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু আসলে তারা বলছেন। এবং আইন শৃঙ্খলা যদি আমরা বলি অনেকটাই কিন্তু তারা ভোট সুষ্ঠু করার জন্য বিজেপি, র্যাব এবং পুলিশ এবং আনসার পুলিশ সহ যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভোট নিরাপত্তা আসলে ব্যবস্থা করেছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। আমরা এর সর্বশেষ খবর জানাবেন আমাদের ফেনীর রতন। জি আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেভাবে টাঙ্গাইলের যে ভোটের চিত্র তুলে ধরেছেন ঠিক তেমনি ভাবেই কিন্তু আসলে ফেনীর চিত্র সেই একই দৃশ্য আমি দেখেছি। এখানে ফেনীতে আসলে 5টি পৌরসভার মধ্যে আজকে ফেনী পৌরসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে এই পৌরসভার 45টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা দুটো কেন্দ্রে যথেষ্ট বিশৃঙ্খলা এবং সহিংসতার ঘটনা দেখেছি। সেখানের মধ্যে 2 জন কাউন্সিলর প্রার্থীকে প্রতিপক্ষ কাউন্সিলের সমর্থকরা পিটিয়েছেন এবং এছাড়াও তার সমর্থক প্রায় 15 জন আহত হয়েছেন। আমরা এই দুটো কেন্দ্র ছাড়া বাকি 43টি কেন্দ্রই মোটামুটি আমরা সুষ্ঠু পরিবেশে ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যাপক আসলে আমরা দেখেছি অনেকগুলো কেন্দ্রতে ব্যাপক ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি। তার মধ্যে বেশিরভাগ আসলে এখানে 18টি ওয়ার্ডের মধ্যে ইতিপূর্বে 8টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তার মধ্যে 10টি কেন্দ্রে আসলে 10টি কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেসব পদে আমরা দেখেছি যেখানে কাউন্সিলর পদ ছিল, কাউন্সিলররা নির্বাচন করেছে, সেখানে আসলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে যেসব কেন্দ্রে কাউন্সিলরদের কোনো নির্বাচন ছিল না সেখানে কিন্তু আসলে ভোটারদের তেমন উপস্থিতি আমরা দেখিনি। তবে বেলা শেষে দুপুর পর থেকে আমরা কিন্তু ভোটারদের উপস্থিতি তেমন দেখিনি। তবে আমি এখন রয়েছি জেলা নির্বাচন অফিসারের কার্যালয় এবং কিছুক্ষণ আগে যারা রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন তিনি ঘোষণা করেছেন 43টি কেন্দ্রে 45টি কেন্দ্রের মধ্যে আমরা এখানের মধ্যে আমরা ভোটের প্রাধান্য দেখতে পেয়েছি। নৌকা প্রতীকে নজরুল ইসলাম স্বপন মিয়াজি পেয়েছেন 65,216 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীকে বিএনপির প্রার্থী আলালউদ্দিন আলাল পেয়েছেন 1,874 ভোট। আমরা দেখেছি 43টা কেন্দ্রের মধ্যে আসলে ব্যাপক ভোটের অর্থাৎ ধানের শীষ এবং নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ব্যাপক। আর আমরা আরও লক্ষ্য করেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী তেমন ভোট পায়নি। যে এই ছিল আমার কাছে ফেনীর নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই নিয়ে বলতে পারি যে নৌকা প্রতীকের স্বপন মিয়াজি নির্বাচিত হতে যাচ্ছেন। এই ছিল আমাদের সর্বশেষ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে রাশেদের কাছে। রাশেদ। রতন, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। সেই সাথে আতিক রহমান, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আতিক রহমান এবং নজির আহমেদ রতন টাঙ্গাইলের ভুয়াপুর ও ফেনী থেকে জানাচ্ছিলেন পৌর নির্বাচনের সবশেষ খবরাখবর। শতভাগ পাস আর 1.5 লাখের বেশি জিপিএ 5 নিয়ে প্রকাশ হলো এইচএসসি ও সমমানের মূল্যায়ন ভিত্তিক ফল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহণে ফলের কপি শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষা বোর্ড প্রধানরা। মহামারী প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না চিরচেনা উৎসবের আমেজ। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোল প্রায় 14 লাখ শিক্ষার্থী। আরও জানাচ্ছেন সজল দাস। ইউনিভার্সিটিতে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রীর হাতে ফলের কপি হস্তান্তর করেন শিক্ষা বোর্ড প্রধানরা। পরে অনলাইনে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যেখানে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। 2019 সালের তুলনায় জিপিএ 5 বেড়েছে 3 গুণের বেশি। ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে ফলাফল নির্ধারণের পদ্ধতি সহ নানা বিষয়ের ব্যাখ্যা দেন শিক্ষামন্ত্রী ও বোর্ড কর্মকর্তারা। যারা জেএসসি এবং এসএসসিতে পাশ করেছিলেন তারাই তো এইচএসসির পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, অতএব ফলাফল তো শতভাগই পাস। যেহেতু এসএসসি এবং জেএসসির নম্বর দিয়ে এবার হয়েছে, সে কারণেই জিপিএর সংখ্যাও অনেক এবার বেশি। বা অন্য কেমিস্ট্রিতে এমনি পরীক্ষা দিলে হয়তো বা নাম্বার অনেক কম পেত, এখন কিন্তু নাম্বার বেশি পেয়ে গেছে, কারণ ম্যাপিং এর কারণে নাম্বার বেশি পেয়েছে, কমার সংখ্যাটা খুব কম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবছর ছিল না ফল প্রকাশ পরবর্তী শিক্ষার্থীদের উদযাপনের চিরচেনা রূপ। হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী এলেও গেট বন্ধ থাকায় ফিরেছেন শিক্ষা প্রতিষ্ঠানের ফটক থেকেই। ফলে গিয়ে পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে যে অর্জনটা, ওই অর্জনের সময় যে লাফালাফিটা করতাম, তারপর রেজাল্ট যখন আসতো ওই অর্জনটা নেই। আমরা সবাই প্রিপেয়ার ছিলাম, কিন্তু সবার মধ্যে একটা টেনশন ছিল যে আমাদের পরীক্ষাতে হবে কি হবে না। যদি পরীক্ষা দিয়ে অর্জন করতাম রেজাল্ট, তাহলে আমরা সবাই মিলে কলেজে উদযাপন করতে পারতাম, কিন্তু এবার সেটা হচ্ছে না। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রেজাল্ট নিয়ে কোনো শিক্ষার্থীর আপত্তি বা অভিযোগ থাকলে তার সমাধানের সুযোগ রয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশনকালীন নেয়া অর্থের অব্যয়িত অর্থ শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়। এবারে উচ্চশিক্ষায় ভর্তি হবার পালা। তথ্য বলছে সারা দেশে উচ্চশিক্ষায় সিট রয়েছে প্রায় 12 লাখ, কিন্তু এবারে শতভাগ পাশ করায় এইচএসসি পার করলেন প্রায় 13.5 লাখেরও কিছু বেশি শিক্ষার্থী। সে কারণে বোঝাই যাচ্ছে কিছুটা সমস্যায় পড়তে হবে উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রে এই শিক্ষার্থীদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগামী মার্চে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে অনুষ্ঠানে জানান সরকার প্রধান। শাহ আলী জয়ের প্রতিবেদন। শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। পরীক্ষা না দিয়ে ফল প্রকাশে আইন সংশোধনের পর একযোগে 11টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলো, যাতে অপেক্ষার অবসান ঘটল 14.25 লাখ শিক্ষার্থীর। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 11টি শিক্ষা বোর্ডের ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হতে না পারায় শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেয়া হচ্ছে এইচএসসির ফলাফল। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই এই পদ্ধতিতে ফল দেয়া হচ্ছে। অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবেন না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। এটাই আমাদের একটা সব থেকে দুর্ভাগ্য, যে কিছু লোক থাকি যা কিছু করতে যান তাতে একটা খুদ বের করা, কিন্তু এর ফলাফলটা কি হবে সেটা তারা চিন্তা করেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার কবে খোলা হতে পারে তারও আভাস দেন সরকার প্রধান। করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণ রাখছি, আমরা যদি সবাই আরেকটু মেনে চলেন, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দিতে পারবো। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলেমেয়েরা যাতে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে পারে সে ব্যবস্থাটা আমরা নেব। গত বছর 22শে মার্চ এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটি প্রথমে স্থগিত হয়। পরে পরীক্ষা আর না নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। বা গুচ্ছ পদ্ধতিতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দলীয় হাইকমান্ডকে 1 মাস সময় বেঁধে দিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট মেয়র মির্জা কাদের। শনিবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। 1 মাসের মধ্যে নোয়াখালীর অপরাজনীতি বন্ধ না হলে ঢাকায় এসে সংবাদ সম্মেলন করবে বলেও জানান তিনি।
আসলে আমাদের হাইকমান্ডের নির্দেশে আমরা যে সকল কর্মসূচিগুলো নিয়েছিলাম সেগুলা আমরা স্থগিত করছি। আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার কাছে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ইতিমধ্যে ওনার কাছে অভিযোগ আছে, সেগুলো উনি যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রশাসনের উপর প্রভাব কাটিয়ে যে অপরাজনীতি চলছে এটা যদি বন্ধ না হয়, যদি অস্ত্রবাজি বন্ধ না হয়, তাহলে 1 মাস পর আমরা আবার এই প্রেস ক্লাবে আপনাদের সাথে কথা বলে পরবর্তী কর্মসূচি নিব। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। আরও 1463 জন রোহিঙ্গা ভাসানচর পৌঁছেছেন। শনিবার দুপুরে তাদের বহনকারী জাহাজ ভাসানচরে ভেড়ে বিকেলের মধ্যে তাদের ঘর বন্টন করে দেন নৌ সদস্যরা। নয়নবরাজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্যে রওনা হন রোহিঙ্গারা। দুপুরে রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর জাহাজ ভাসানচর পৌঁছায়। এ সময় তাদের আশ্রয়ন প্রকল্পে নিয়ে যান নৌ সদস্যরা। পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হয় নিজ নিজ ঘর। আর আমরা যেখানে ছিলাম ও কুতবারঙে, ওখানে অনেক জরকা করতো আমাদের সাথে। তখনই কি আর জোর করে নাই আইবার লাগিয়া আমরা নিজের হিসেবে ইনশাল্লাহ আমরা আছি দিলে আর আগতো আর আত্মীয় স্বজন বাসানচরের মাঝে আগে এবেলায় তারা তারপরে আর আসে। আশ্রয়ন প্রকল্পের পরিচালক বলছেন, ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নের চেষ্টাও করা হবে। আমরা কুক ফুড সার্ভ করব ফর 2 to 3 days। তারপরে আমরা তাদের যে ফুড আইটেম এবং নন ফুড আইটেম ডিস্ট্রিবিউট করব ইনশাল্লাহ। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে শেল্টার, এরকম 120টা শেল্টার কিন্তু আমাদের আছে এই প্রকল্পে। তো এখানে নিচের তলায় ওদের ইনফর্মাল লার্নিং সেন্টার করছে। রোহিঙ্গাদের এই স্থানান্তর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্ল্যাট প্লট কিংবা আবাসন ঋণ ছাড় করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে আগের তুলনায়। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, সিঙ্গল ডিজিট বাস্তবায়নের পর মাত্র 7 থেকে 8% সুদে সহজ শর্তে এ খাতে ঋণ ছাড় করা হচ্ছে। আবাসন সংগঠন রিহাব বলছে, দীর্ঘমেয়াদে এবং দ্রুত সময়ে এই ঋণ ছাড় করা হলে আবাসন সহ সার্বিক অর্থনীতিতেও গতি ফিরবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। নগরীতে নিজের জন্য এক টুকরো মাথা গোজার ঠাঁই মধ্যবিত্তের কাছে অনেকটা স্বপ্নের মতোই। আবাসনের মতো মৌলিক চাহিদা পূরণে সব শ্রেণীর মানুষের কাছেই বড় বাধা হয়ে দাঁড়ায় নগদ অর্থের স্বল্পতা। তবে ফ্ল্যাট কিংবা প্লটের স্বপ্নপূরণ সহজ করতে স্বল্প সুদে ঋণ দিতে আগ্রহী হয়ে উঠছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে 1 কোটি টাকার ফ্ল্যাট কিনতে প্রতিষ্ঠানগুলো 70 লাখ টাকা পর্যন্ত ঋণ সরবরাহ করছে। সুদ হার রাখা হচ্ছে 7 থেকে 8%। ব্যাংকের কাছে পর্যাপ্ত নগদ অর্থ থাকায় নির্দিষ্ট সময়ে আবাসনের ঋণ আবেদন নিষ্পত্তি করা হচ্ছে। ফলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন ফ্ল্যাট কিনতে পারছেন বলে দাবি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। আসলে মানুষ কিন্তু এখন বাড়ি কিনতে যাচ্ছে, বা সবচেয়ে বড় একটা বেসিক নিড, বা হোম লোন হচ্ছে, ফ্ল্যাট লোন হচ্ছে। এখানে ব্যাংকগুলো এগিয়ে আসছে এবং যেহেতু মার্কেটে লিকুইডিটি এখন প্রায় অলমোস্ট 2 ট্রিলিয়ন টাকার মতো, রেট অফ ইন্টারেস্ট ফর দিস হোম লোন কমে এসছে প্রায় 8, 8.5, ক্ষেত্রে 9-এর নিচে তো অবশ্যই। এখন হোম লোনের ক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাই দুটাই বেশ ঊর্ধ্বমুখী। এর পিছনে বেশ কিছু কারণ আছে, যেমন এবারে বাজেটে রিয়েল এস্টেট সেক্টরের জন্য কিছু পজিটিভ এলিমেন্ট ছিল। এখন উদ্বৃত্ত তরলের কারণে মোটামুটি সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানই হাউজিং ফাইন্যান্সে তারা বেশ উৎসাহী। সময়ের সাথে চাহিদা বেড়ে যাওয়ায় 2 কোটি টাকা পর্যন্ত ঋণ ছাড়ের অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। আবাসন সংগঠন রিহেব বলছে, এ খাতে খেলাপি কম হওয়ায় এই ঋণ তুলনামূলক বেশি নিরাপদ। আমি মনে করি এখানে ইন্টারেস্ট রেট যদি একটু কমিয়ে যদি ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করে, এটা ব্যাংকের জন্য ভালো হবে, ক্রেতাদের জন্য ভালো হবে, সেক্টরের জন্য ভালো হবে। বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্ট আছে সেই রিপোর্টেও দেখা যাচ্ছে যে খেলাপির হার এই সেক্টরে সর্বনিম্ন। করোনার সময় যে পরিস্থিতি হওয়ার কথা ছিল, আমরা সেই পরিস্থিতি উপলব্ধি করছি না বিকজ অফ দিস ইস্যুস।
এদিকে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলো আবাসন খাতে মনোযোগ দিচ্ছে। সোনালী ব্যাংক গ্রামাঞ্চলে বাড়ি নির্মাণে সোনালী নীর নামে 5 লাখ টাকা পর্যন্ত ঋণ ছাড় করছে, যা মধ্যবিত্তের বাড়ি তৈরির স্বপ্নপূরণ সহজ করছে বলে দাবি ব্যাংকারদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ঢাকার বর্জ্যের 70 থেকে 75 ভাগ জৈব বর্জ্য, আর বাকি 25 থেকে 30% পুনরায় ব্যবহারযোগ্য। কিন্তু বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় ঘাটতির কারণে রাজধানীর বিশাল বর্জ্যের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। গবেষকরা বলছেন, বাসাবাড়ি থেকেই আলাদা আলাদাভাবে বর্জ্য সংগ্রহ করা গেলে তা থেকে প্লাস্টিক, কাগজ, এমনকি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সিটি কর্পোরেশন বলছে 2022-23 সাল নাগাদ এমন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে কাজ চলছে। প্লাবন রহমানের প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই রাজধানীর প্রত্যেক বাসাবাড়ির ময়লা আবর্জনা আসে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। সকাল থেকে শুরু হয় এই বাসাবাড়ি থেকে বর্জ্য আনার কার্যক্রম। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এক গাড়িতে নিয়ে আসে সব ধরনের বর্জ্য, যে কারণে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে বর্জ্যের গুণাগুণ। ড্রেনের বর্জ্য ছাড়া আর আদার্স যত বর্জ্য আছে সব এখানে চলে আসে। বাসাবাড়ি থেকে আনি, কিন্তু আলাদা আলাদা সবাই প্যাকেট করে না। আগের চেয়ে তুলনামূলক ভালো রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা। এখন আর রাস্তায় যেখানে সেখানে হরহামেশায় পড়ে থাকে না ময়লা, কিন্তু এরকম মেডিকেল, প্লাস্টিক সহ সব ধরনের বর্জ্য মিলেমিশে একাকার এরকম বিভিন্ন স্টেশনে, যেসব বর্জ্য আলাদা আলাদা ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন কিংবা নতুন নতুন পণ্য উৎপাদন সম্ভব। গবেষণা বলছে ঢাকার 2 সিটিতে গড়ে প্রতিদিন 6 থেকে 6.5 হাজার টন বর্জ্য উৎপাদন হচ্ছে, আর ফলের মৌসুমে এই বর্জ্যের উৎপাদন বেড়ে দাঁড়াচ্ছে প্রতিদিন 8,000 টনে। 25 থেকে 30% হচ্ছে আমার রিসাইক্লেবল। এই টোটাল রিসাইক্লেবল হয়তো বা 5 থেকে 10%ও আমরা কালেক্ট করতে পারছি না। আর যেটা কালেক্ট করতে পারছি সেটা অন্যান্য জৈব আবর্জনার সাথে মিলে গলে পচে যেটা হয় যে সেটার মান অনেক খারাপ হয়ে যায়, ফলে সেটা রিসাইক্লেবল ভ্যালুটা পাওয়া যায় না। বুয়েটের এই গবেষক বলছেন, বর্জ্যের গুণাগুণ ঠিক রাখতে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দরকার। যারা ভ্যানওয়ালা, এদেরকে যখন আপনি ট্রেন আপ করে এদের শক্তিটা কাজে লাগিয়ে আপনি যখন অজৈবটাকে আলাদা করে ফেললেন, তখন কিন্তু এই জৈবটা নিয়ে আপনি খুব অটোমেটিক্যালি আপনি সার তৈরি করতে পারেন, আপনি বায়োগ্যাস করতে পারেন, অন্যান্য রকম রিসাইক্লিংয়ে চলে যেতে পারেন। উত্তর সিটির এই কর্মকর্তা বলছেন, রাজধানীর আমিন বাজারে তৈরি হবে তাদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, যেখানে বর্জ্য থেকে হবে বিদ্যুৎ। উন্নত মানের প্লাস্টিক করতে পারবো। কম্পোস্ট প্ল্যান্ট যদি আমরা স্থাপন করি, তাহলে যে গ্রিন ওয়েস্টগুলো ওখানে যাবে, সেখান থেকে আমরা সার করতে পারবো। 2023 নাগাদ এটা হয়ে যাওয়ার কথা। প্রায় 2 কোটি মানুষের বসতি রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা আসলেই বড় চ্যালেঞ্জ। এরপরও বর্জ্যের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে দরকার যুগোপযোগী পরিকল্পনা ও এর বাস্তবায়ন। তবেই বর্জ্যের ভাগাড় থেকে মুক্ত হবে ঢাকাবাসী। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। খ্যাতিমান ঔপন্যাসিক ও বাংলাদেশের চলচ্চিত্রে প্রবাদ পুরুষ জহির রায়হানের অন্তর্ধান দিবস আজ। চলচ্চিত্রের এই পুরোধা অস্ত্র হাতে নয়, যুদ্ধ করেছেন ক্যামেরা নিয়ে। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, কালি কলম আর ক্যামেরায় সেই সংগ্রাম আর রক্তাক্ত ইতিহাস তুলে ধরেছেন বারবার। সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকেও। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 1935 সালের 19 আগস্ট ফেনীতে জন্ম জহির রায়হান চলচ্চিত্রে পা রাখেন 1957 সালে। পাক বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা যখন স্বাধীনতার স্বপ্ন বুনছিলেন, ঠিক তখন তিনি নির্মাণ করেন জীবন থেকে নেয়া। তিনি তার স্টপ জেনোসাইড তথ্যচিত্রে ক্যামেরার চোখে বিশ্বকে দেখিয়েছেন নিরীহ বাঙালির উপর পাক বাহিনীর বর্বরতার চিত্র। সোনার কাজল, সঙ্গম, বাহানা, বেহুলা ও আনোয়ারার মতো বেশ কয়েকটি নন্দিত সিনেমা নির্মাণ করেছেন। শুধু চলচ্চিত্রই নয়, 1000 বছর ধরে আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ের মতো কালজয়ী উপন্যাস দিয়ে অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, মরণোত্তর বিশেষ চলচ্চিত্র পুরস্কার, 2100 পদকের পাশাপাশি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। শুটিং করার পরে এসে ডাবিং করি, সেই ডাবিং সিস্টেমটা কিন্তু উনি চালু করেছিল। আমরা সেই জন্য তাকে স্মরণ করি সবসময়ের জন্য এবং আমাদের আইডল হিসেবে আমরা মানি। সে একটা চলচ্চিত্রের মাধ্যমে এদেশের যে স্বাধীনতা দরকার বা এদেশের মানুষকে নিজস্ব স্বাধীন দেশের
নাগরিক হওয়া দরকার সেটা উনি বুঝিয়ে দিয়েছিলেন। রাজনীতি আর সাংবাদিকতার ভুবনেও ছিল পদচারণা, আর তাই তো সামাজিক প্রেক্ষাপটকে গভীরভাবে তুলে এনেছেন তার লেখায় কিংবা সিনেমার দৃশ্যপটে। আজ জহিরান বেঁচে থাকতেন, আমাদের চলচ্চিত্রের রূপ হয়তো অন্যরূপ হয়ে যেত। বলিষ্ঠ নেতৃত্বে হোক, ওনার কার্যকলাপে হোক, আমাদের চলচ্চিত্র শিল্প আরো সমৃদ্ধ হতো। নির্মাণ করতে গেলে মাথার মধ্যে তখন ঢুকে যে এই শটটা এইভাবে নিচ্ছি, এইভাবে নেওয়া উচিত বা এই সংলাপটা এইভাবে বলানো উচিত। সেই ক্ষেত্রে তখনই জহির রায়হানের অনেক প্রভাব হয়তোবা মনের অজান্তেই চলে আসে। 1972 সালে 30 জানুয়ারি বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিখোঁজ হন জহির রায়হান। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দেশের প্রচলিত আইন মেনে ইসলাম বিরোধী কাজের সমালোচনা করবে হেফাজতে ইসলাম, জানিয়েছে সংগঠনের ঢাকা মহানগরীর মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, সব রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে হেফাজত। বর্তমানে নিজেদের সংগঠনে কোনো বিরোধ নেই বলেও দাবি করেন মামুনুল হক। অনুষ্ঠানে জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মামুনুল হককে মহাসচিব করে ঢাকা মহানগরীতে 133 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বাড়তি বরাদ্দের চিন্তা করছে সরকার। দুপুরে করোনায় সামাজিক নিরাপত্তা খাত বিষয়ক এক ভার্চুয়াল সংলাপে যোগ দিয়ে একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যারা আমাদের নেতৃবৃন্দ আছে, নির্বাচিত জনপ্রতিনিধি সদস্যগণ এবং চেয়ারম্যানগণ, তারা পূর্বের তুলনায় অনেক দক্ষ, খুব ভালো কাজ হচ্ছে। এটা আরো এক্সপান্ড করা দরকার আমি মনে করি, এবং এর মাধ্যমে আগামী যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে বড় লোকেশন ধরা আছে। আমি যে কদিন এখানে কাজ করছি, এই খাতে যাতে আরো বেশি করে অর্থ যোগান দেওয়া যায়। রাজধানীতে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মোটর গাড়ি ব্র্যান্ড হাভালের পিকআপ পাওয়ার, যার একমাত্র পরিবেশক এইস অটোস। শনিবার তেজগাঁওয়ে এইস অটোসের শোরুমে বাংলাদেশে প্রথম লাক্সারি পিকআপ উদ্বোধনী করেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বেবি রাসেল, বাংলাদেশের গানের জগতে স্বনামধন্য মাইলস ব্যান্ডের ভোকালিস্ট শাফিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম আক্তার এবং এইস অটোসের চেয়ারপারসন প্রফেসর হাজেরা নজরুল। 2021 সালে পি সিরিজ পাওয়ার পিকআপের দাম বাংলাদেশে 36 লক্ষ থেকে শুরু করে রেডি স্টক থেকে পাওয়া যাবে। সন্ধ্যা সংবাদের সময় হলো আরেকটি বিরতির। ফিরছি খুব শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসন দাবি করেছে তাদের উদ্ভাবিত ভ্যাকসিন 66% কার্যকর। তবে টিকা প্রয়োগ অব্যাহত থাকলেও দ্রুত গতিতে বাড়তে থাকা কোভিড-19-এর নতুন ধরনকে ঠেকাতে ফ্রান্সে ইউরোপ বহির্ভূতদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। একই সঙ্গে মেক্সিকো ও ক্যারিবীয় অঞ্চলে সকল ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এদিকে একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় 5,88,000 এবং মারা গেছে 14,900 মানুষ। জানিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 22,16,000 এবং মোট সংক্রমণ ছাড়িয়েছে 10,26,00,000। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম 10 দিনে 42টি নির্বাহী আদেশ জারি করেছেন জো বাইডেন। স্বল্পতম সময়ে এতগুলো নির্বাহী আদেশ জারির ক্ষেত্রে এটি রেকর্ড। এদিকে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দোহা চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার হবে না বলে হুঁশিয়ার করেছে পেন্টাগন। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ।
গত জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড বিবেচনায় এবার দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, আল আমিন ও রুবেল হোসেন। সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি, হাসান মাহমুদ, মুস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও আছেন কামব্যাকের তালিকায়। এদের মধ্যে ইয়াসির, রাব্বি ও হাসান মাহমুদ এখনও রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। আগামী ৩রা ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ১১ ফেব্রুয়ারি ঢাকায়। নিউজ 24 সন্ধ্যার সংবাদ এখন এই পর্যন্তই। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।